মনোযোগ সহকারে পড়ে তারা ভালো রেজাল্ট তৈরি করতে পারে। ওটাই আমি এখানে লিখবো, দা বয়েজ হু এখানে ব্যবহার করলাম, দা বয়েজ হু যে বালকগুলি, অর্থাৎ যে সমস্ত বালকগুলি read attentively মনোযোগ সহকারে পড়ে can make a good result, তারা ভালো ফলাফল তৈরি করতে পারে। তাহলে আমরা এখানে সিম্পল থেকে কমপ্লেক্স এভাবে তৈরি করলাম। আরো দেখো everybody loves the person walking in the morning. এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, উপরের সেন্টেন্সে প্রথম ব্যবহার করা হয়েছে আর এখানে এই সেন্টেন্সটাতে শেষে ব্যবহার করা হয়েছে। তার এখানে অর্থটা দেখো, সকালে হাঁটা ব্যক্তিতে সবাই ভালোবাসে। তাহলে সকালে হাঁটা ব্যক্তিতে সবাই ভালোবাসে। তাহলে আমি যদি এখানে এভাবে তৈরি করি কনটেক্সটে কেমন হয়? Everybody loves the person, সবাই ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে who যারা walk in the morning, যারা সকালে হাঁটে। তাহলে এটা সিম্পল হলো, এটা কমপ্লেক্স হলো। আমি এখানে প্রথমে ব্যবহার করেছি আর এখানে শেষে ব্যবহার করেছি। যেটাই হোক, তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা প্রথমে থাকতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপলটা শেষে থাকতে পারে। তাহলে আমরা অনুবাদ করবো আগে ভালো করে। অনুবাদ না করা পর্যন্ত তোমরা সঠিক জিনিসটা তৈরি করতে তোমরা পারবে না। তাহলে আমি 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 আবার বলতেছি, এভরিবডি লাভস দ্য পারসনস, সবাই ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটা, অর্থাৎ সকালে হাঁটা ব্যক্তিদেরকে সবাই ভালোবাসে। আর এখানে অর্থ হচ্ছে কি, এভরিবডি লাভস দ্য পারসন, সবাই ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে। এখানে যখন হু আমরা এখানে দেখতে পাবো, তখন আমরা ওই সমস্ত ব্যক্তিবর্গ বা ওই সমস্ত জিনিস, যেটাই হোক এখানে যে বস্তু থাকে তার ওই সমস্ত জিনিসকে এখানে বুঝাবো, ওই এখানে কথাটাকে ব্যবহার করতে হবে। তাহলে এভরিবডি লাভস দ্য পারসন, ওই সমস্ত ব্যক্তিদেরকে সবাই ভালোবাসে যারা সকালে। আবার এটা যেমন আমরা সিম্পল করব, যেহেতু এটা কাজটা চলতেছে সেহেতু হুটা ব্যবহার, হুটা এখানে বাদ দিয়ে আমরা এখানে আইন সেট করব। এখানে অনুরূপ ভাবে এখানে হুটা বাদ দিয়ে এখানে আইন সেট করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। এখন আমরা পাস্ট পার্টিসিপল কিভাবে তৈরি করি? সিম্পল, ডাক্তার imported from China. Is working oil. তাহলে জাপান থেকে আমদানি করা গাড়ি, এখানে তোমরা মনে রাখবে এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পার্থক্য এখানে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল আইন যুক্ত থাকবে এখানে, আর পাস্ট পার্টিসিপল এখানে পাস্ট পার্টিসিপলই করা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল এর তিনটা ফর্ম থাকবে। তাহলে চায়না থেকে আমদানি করে গাড়িটি ইজ ওয়ার্কিং ওয়েল,
ভালো চলছে। তাহলে এখানে কমপ্লেক্স কি লক্ষ্য করো, ডাক্তার আমরা জানি যে এখানে ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার হয়, আর বস্তুর পরিবর্তে আমরা ড্যাট অথবা হুইচ কথাটা ব্যবহার করি। তাহলে এখানে হুইচ ব্যবহার করি আমি, the car which has been imported from China is working well. তাহলে এখানে the car which has been imported from China, চায়না থেকে, অর্থাৎ যে গাড়িটা চায়না থেকে আমদানি করা হয়েছে, এখানে এটা আমি ভাঙলাম এখানে কমপ্লেক্সে। তাহলে যে গাড়িটি চায়না থেকে আমদানি করা হয়েছে ইজ রানিং ওয়েল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য দেখাই। এখন পরবর্তী সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করতে তোমরা। সিম্পল, we waited for him till the sunset. এটা একটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এখানে till মানে এখানে পর্যন্ত, এই tillটা এখানে প্রিপজিশন হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে সূর্য অস্ত পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম। এখানে কমপ্লেক্সে লক্ষ্য করো, we waited for him till the sun set. হয়তো তোমরা অনেকে মনে করতেছো যে একই সেন্টেন্সই তো লেখা হলো। হ্যাঁ, এখানে একই হয়েছে, কিন্তু এখানে পার্থক্যটা তোমরা লক্ষ্য করবে। এখানে দ্য সানসেট, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ না, হাইফেন একটা আছে, এখানে পুরোটা একটা নাউন ফ্রেজ, আর এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এটা একটা ক্লোজ। পার্থক্য এটাই, এখানে টিলটা প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, এই কারণে এখানে নাউন ফ্রেজ, অর্থাৎ এই সানসেট হচ্ছে এটা একটা নাউন। সূর্য অস্ত, তাহলে সূর্য অস্ত পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম। আর এখানে অর্থটা দেখো, এখানে কনজাংশন, এটা সাবজেক্ট আর এটা ভার্ব, অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে ওয়েটেড ফর হিম, আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম টিল দ্য সানসেট, যতক্ষণ না পর্যন্ত সূর্য অস্ত গেছে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে একটা ক্লোজ। এটা নাউন ফ্রেজ আর এটা একটা ক্লোজ। একটা ক্লোজ, যে ক্লোজে তোমরা জানো যে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, কিন্তু এখানে পুরোটাই আমি এই সাবজেক্ট এবং ভার্বটা এখানে অ্যাডজাস্ট করে এখানে নাউন তৈরি করেছি, অর্থাৎ নাউন ফ্রেজ এখানে তৈরি হয়েছে, যার কারণে সেন্টেন্সটা আসলে একই না, পার্থক্য এখানে রয়েছে। পরের সেন্টেন্সগুলো আমরা একটু লক্ষ্য করি। তোমরা এটা বুঝছো নিশ্চয়ই? মাহিয়া, মিনু। হ্যাঁ স্যার, বুঝছি। মিনু, বুঝছি স্যার। আর কারো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, পরেরগুলো আমরা লক্ষ্য করি একটু। সিম্পল,
everybody dislikes him for his idleness. তাহলে অলসতার কারণে সবাই তাকে ঘৃণা করে। তাহলে এই ধরনের একটা সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স যখন করব কি হবে দেখুন, লক্ষ্য করো। everybody dislikes him as অথবা আমরা since এখানে ব্যবহার করতে পারি as, কারণ is idle, কারণ সে অলস। আমরা বাক্যটা সঠিকভাবে একটু লক্ষ্য করব যে সবাই তাকে তার অলসতার কারণে অপছন্দ করে। তাহলে এখানে সবাই তাকে অপছন্দ করে as, কারণ বা যেহেতু is idle, যেহেতু সে অলস। আমরা এখানে because ও ব্যবহার করতে পারি, because কারণ is idle, এটা ব্যবহার করা যেতে পারে। পরেরটা একটু লক্ষ্য করো, একই জিনিস। we return for pleasure, এখানে কমপ্লেক্স কি হচ্ছে দেখো, তাহলে we return তাহলে এখানে দেখো we return for pleasure, আনন্দের জন্য আমরা এগুলো করি। তাহলে আমরা এগুলো করি because, কারণ we get pleasure, তাহলে আমরা এখানে we get আমরা ব্যবহার করতে পারি as অথবা আমরা since অথবা because ব্যবহার করতে পারি। তাহলে we return because we get এখানে get, এখানে এক্সট্রা একটা ওয়ার্ড এখানে যুক্ত করতে হবে তোমাদেরকে। তাহলে আমরা এগুলো করি কারণ we get pleasure, আমরা আনন্দ পাই। এখানে পরের সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো, his silence proves his guilty, অর্থাৎ তার নীরবতা তার দোষ প্রমাণ করলো। guilt হবে এখানে, তার নীরবতায় তার দোষ প্রমাণ করলো। তার এখানে কমপ্লেক্স দেখো, his silence proves that he is guilty, এখানে guilty দিতে হবে, কারণ guilt হচ্ছে দোষ আর guilty হচ্ছে দোষী, অর্থাৎ তার নীরবতায় প্রমাণ করে যে he is guilty, সে দোষী। পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, I know his resident, resident শব্দের অর্থ হচ্ছে আবাসস্থল, তাহলে তার আমি আবাসস্থল চিনি। তাহলে এখানে দেখো কমপ্লেক্স I know that, I know where আমি এখানে ব্যবহার করব, that এখানে ব্যবহার হবে না। I know আমি জানি where is resident is, এটা হতে পারে, আবার where he resides, এটা হতে পারে। অর্থাৎ আমি জানি কোথায় তার আবাসস্থল হয়, অথবা আমি জানি where he resides, সে কোথায় বাস করে।
তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখতেছি সিম্পল সাইজ যখন আমরা কমপ্লেক্স করব তখন এই জিনিসগুলো এখানে সেট করে দিতে হবে। পরের নিয়মগুলো একটু লক্ষ্য করি। সিম্পল I shall follow you everywhere. আমি তোমাকে সর্বত্রই অনুসরণ করব। তার কমপ্লেক্স দেখো, I shall wherever, এখানে everywhere টা আছে, এখানে আমি wherever আমি লিখলাম, এর অর্থ হচ্ছে যেখানে। তা I shall flow wherever you will go অথবা you go। অর্থটা দেখো, তা I shall flow আমি অনুসরণ করব যেখানে তুমি যাবে, অর্থাৎ আমি তোমাকে সর্বত্রই অনুসরণ করব। তাহলে আমরা এখানে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স যখন করব তখন অনুবাদটা একটু লক্ষ্য করবে, করলে তোমরা সহজেই কমপ্লেক্স করতে পারবে। তা I shall flow wherever you will go, তুমি যেখানেই যাবে সেখানে আমি অনুসরণ করব। পরের সেন্টেন্স একটু দেখি, every mother loves her child, এটা একটা তোমাদের সিম্পল সেন্টেন্স। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তার কমপ্লেক্স আমরা কি করব লক্ষ্য করে একটু। তোমরা জানো যে সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে তৈরি হয় তোমরা একটু দেখো। ওই নেগেটিভটা হচ্ছে এখানে কমপ্লেক্স, একটু লক্ষ্য করো। There is no mother who does not love her child. নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে there is no mother এমন কোনো মা নাই who does not love her child, যিনি তার সন্তানকে ভালোবাসে। তার মানে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এটা সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স। আবার দেখো, এখানে যদি আমি অন্য দেই, দেখো এখানে everyone wants to be happy, সবাই সুখী হতে চায়। আমরা পূর্বের মতোই এখানে ওই নিয়মই করব। There is no one who does not wants to be happy। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে everyone wants to be happy, সবাই সুখী হতে চায়। হ্যাঁ বলো, সবার লাস্টটা একটু বুঝে নেন। এখানে everyone wants শেষেরটা একটু বুঝে নেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখানেও every mother loves her child, অর্থ আমরা লক্ষ্য করব
যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আমি এটার অনুবাদটা দেখো, এমন কোনো মা নাই মানে যিনি তার সন্তানকে ভালোবাসে না। পরের সেন্টেন্সে একই জিনিস দেখো, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তাহলে এখানে আমি যদি কমপ্লেক্স করি যে এমন কোনো ব্যক্তি নাই, এমন কেউ নাই যিনি সুখী হতে চায় না, ওটাই কমপ্লেক্স হয়ে গেল। তাহলে যেহেতু হু এখানে ব্যবহার হলো, যেহেতু এখানে হু হয়েছে এখানে হু হয়েছে, এই যার কারণে এই সেন্টেন্সটা এখানে কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। বুঝতে পেরেছো? হ্যালো, জি পারছি। পরের নিয়মটা একটু লক্ষ্য করো। সিম্পল she does like an expert dancer. তাহলে she does like expert dancer, expert dancer এর মধ্যে সে এসেছিল কমপ্লেক্স দেখো, she does as if অথবা as though আমরা এখানে ব্যবহার করব, as if মানে তোমরা জানো, as if মানে জানো, তাহলে সে এসেছিল জানো, as if she had been an expert dancer. অর্থাৎ সে নিশ্চিত ছিল যেন সে একজন এক্সপার্ট ডান্সার ছিল। তাহলে এই যে অ্যাজ ইফটা এটা যেহেতু তোমরা জানো এটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, অ্যাজ ইফ অ্যাজ দো। তাহলে যেখানে লাইকটা এখানে মত হিসেবে কাজ করবে, সেখানে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এইভাবে লিখবো। তোমরা সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। পরের সেন্টেন্সগুলো একটু দেখো, সিম্পল read attentively in the exam. আর এখানে পরীক্ষা, এখানে read attentively to avoid failing in exam, অর্থাৎ পরীক্ষায় ফেলটা ফেল এখানে বলা হচ্ছে, ফেলটা পরিহার করতে তুমি হচ্ছে এখানে মনোযোগ সহকারে করো। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স কি হবে দেখো, read attentively, আমরা এখানে লেস এর ব্যবহার লক্ষ্য করলাম, লেস ইউ শুড fail in the exam. নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে। তাহলে এখানে এই ধরনের অ্যাভয়েড যদি দেখতে পাও তোমরা, তাহলে সেখানে আমরা লেস কথাটা ব্যবহার করব। তোমরা লেসের অর্থটা তোমরা পাশে অথবা অর অনেক সময় অন্যথায় অর্থেও ব্যবহার হতে পারে। যেমন এখানে মনোযোগ সহকারে করো, অন্যথায় তুমি পরীক্ষা ফেল করবে। অর্থাৎ পরীক্ষা ফেল করা পরিহার করতে মনোযোগ সহকারে করো, একই জিনিস। তাহলে লেসটা এখানে কমপ্লেক্স সেন্টেন্স গ্রহণ করতেছে, এটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে। এখন তোমাদের হলো আমরা সিম্পল থেকে আমার কম্পাউন্ডে কিছু নিয়ম আছে, একটু লক্ষ্য করো। আমরা কিভাবে করবো একটু লক্ষ্য করো। আমি এটা এখানে থেকে করতেছি। এতক্ষণ ধরে তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স হলো, এখন হলো সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করে একটু লক্ষ্য করো।
besides giving us advice, he help us with money. তোমরা জানো besides শব্দটা তো পাশাপাশি, তাহলে এখানে beside giving us advice অর্থাৎ আমাদেরকে পরামর্শ দেওয়ার পাশাপাশি সে আমাদেরকে আর কি করেছিল, অর্থ দিয়ে সাহায্য করেছিল। এটা হলো তোমাদের সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ডটা কি একটু লক্ষ্য করো। তাহলে হি নট ওয়ানলি আমরা এখানে ব্যবহার করব, যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স আকারে সাজালাম। তাহলে হি নট অনলি gave us advice but also help us with money. তাহলে সে আমাকে শুধুমাত্র অ্যাডভাইস দেননি, বরং অর্থ দিয়েও সাহায্য করেছে। এটা হলো কম্পাউন্ড। আবার দেখো Corinne is a teacher. এখানে Corinne is a teacher. Rohim is a writer. তাহলে Corinne is a teacher, Rohim is a teacher। এটা দুটাই হচ্ছে এখানে আমরা এগুলোকে সিম্পল সেন্টেন্স হিসেবে ধরে নেব। তাহলে এটা যদি আমি কম্পাউন্ড করি কি হবে, এখানে বোথ আমরা ব্যবহার করতে পারি। both Corinne and Rohim are teachers. teacher বুঝতে পেরেছো? Corinne এবং Rohim Corinne এবং Rohim উভয়ই হচ্ছে টিচার, শিক্ষক। পরে গেলে একটু লক্ষ্য করি, he is mad, এখানে ফুল স্টপ দিলাম, or hence madness। এর অর্থ হচ্ছে সে পাগল অথবা পাগলের ভান করছে। তাহলে এটা একটি হলো সিম্পল সেন্টেন্স। যদিও তোমরা মনে করতেছো দুটো অংশ আছে, আসলে তা না, এটা পুরোটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা এখানে কনভার্ট করব। দেখো তার দুইয়ের মধ্যে একটি হলো আমরা কি ব্যবহার করি, either he is mad or he feigns madness। তাহলে আমরা কি লক্ষ্য করলাম, either he is mad, হয় সে পাগল অথবা এখানে পাগলের ভান করছে। তাহলে দুইয়ের মধ্যে যখন একটা হবে তখন আমরা either ব্যবহার করি, আবার দুইয়ের মধ্যে যখন কোনোটাই হবে না তখন আমরা neither ব্যবহার করি। যেমন এখানে simple sentence,
হি ইজ নট এ টিচার, হি ইজ নট এ রাইটার, এখানে ফুল স্টপ আছে। তাহলে সে একজন টিচারও নয় আবার লেখকও নয়। তাহলে এখানে আমরা কম্পাউন্ড কিভাবে করে লক্ষ্য করো। is neither a teacher nor a writer. অর্থাৎ সে একজন টিচারও নয়, শিক্ষকও নয়। তাহলে এই শেষের সেন্টেন্স গুলো তোমরা একটু খুব ভালো করে লক্ষ্য করবে, এগুলো ব্যতিক্রম। যে আমরা অনেকে হয়তো মনে করতেছি যে is not a teacher, is not a writer, এগুলো হয়তো অন্য কোনো সেন্টেন্স, আসলে তা না। এই দুটাই একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স রূপান্তরিত হয়েছে। তাহলে এই সিম্পল থেকে আমরা যখন কম্পাউন্ড করব তখন এই নিয়ে করব। অনুরূপভাবে এই পূর্বেরটা is mad or is in madness, সে হয় পাগল নয় পাগলের ভাগ্য। তাহলে ওখানে এখানে কম্পাউন্ড আইদার আমি ব্যবহার করলাম। দুইয়ের মধ্যে যদি একটি হয় আমরা যদি সেখানে আইদার ব্যবহার করি, আর দুইয়ের মধ্যে যদি একটিও না হয় তাহলে সেখানে নাইদার নর ব্যবহার করি। উপরে আইদার অর আর এখানে নাইদার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে 5 দিন ধরে তোমরা ট্রান্সফরমেশন গুলো তোমরা শিখলে। তোমাদের ডিটেইল একদম আলোচনা করা হয়েছে, এই তিনটা সেন্টেন্সে ডিটেইল আলোচনা করা হয়েছে। তোমরা যদি এগুলো ভালো করে ধরে রাখতে পারো যে কোনো ক্লাসে, ইন্টারমিডিয়েট বা তার পরবর্তী পর্যায়েও স্টেজ যেগুলো আছে, এগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না, এগুলো ধরে রাখতে হবে। এগুলোই সবই। এখন ব্যতিক্রম কিছু থাকতে পারে, কারণ সেন্টেন্সে অনেক সেন্টেন্স আছে যেগুলো বিভিন্ন কৌশলে আমরা করাই এবং তোমরা করতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে যেটা করতে হবে যে গ্রামারের যে চ্যাপ্টারগুলো আছে, এক্সারসাইজের চ্যাপ্টারগুলো আছে, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো আরো অনেক কিছু জানতে পারবে। তোমাদের মেইন পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, এগুলো আশা করি তোমরা ধরে রাখবে এবং পরবর্তী যে এখানে পরবর্তী যে স্টেজগুলো আছে এগুলোতে তোমরা কাজে লাগাবে। তো আজকে তোমাদের এ পর্যন্তই। পরের ক্লাসে তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা বিষয়টা টপিকটা আমাকে হয়তো বলতেও পারো কোন বিষয়ে আলোচনা করা যেতে পারে। মাহিয়া, নাহা, অন্যান্য যারা আছো, শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা না বললে আমি নির্দিষ্ট একটা টপিক নিয়ে চলে আসবো, চিন্তার কোনো কারণ নেই। তা আমি আবার বলতেছি যে এই 5 দিন ধরে তোমাদের যে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হলো, এগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে এবং এক্সারসাইজ গুলো তোমরা অবশ্যই বেশি করে দেখবে। তাহলে তোমরা সেন্টেন্স সম্পর্কে পুরো জ্ঞান আশা করি তোমরা লাভ করতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে অবস্থান করো। আসসালামু আলাইকুম।